বিবিসি বাংলা আজকে 5ই আগস্ট উপলক্ষে আরেকটি রিপোর্ট প্রকাশ করেছে। সেটা অত্যন্ত ভাবনার বিষয় যে শেখ হাসিনা পালাবেন বা দেশ ছেড়ে তাকে চলে যেতে হবে, এমন ধারণা দিল্লি পর্যন্ত আজ করতে পারেনি। অথচ ঘটনার আগে থেকেই অন্তত 3 জন, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাদের দৃষ্টি ছিল একেবারে অন্যদিকে, বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনার দিকে। যখন 5ই আগস্ট সোমবার ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিন, অধিবেশন ঘিরে ব্যস্ততা ছিল তুঙ্গে, কারণ বহু গুরুত্বপূর্ণ বিল পাশ করানো বাকি ছিল। দিল্লিতে মন্ত্রী সংসদদের দৌড়ঝাঁপ চলছিল, কিন্তু নরেন্দ্র মোদীর সবচেয়ে বিশ্বস্ত নির্ভরযোগ্য 3 জন, এস জয়শঙ্কর, অজিত দোভাল এবং অমিত শাহ, তাদের নজর ছিল বাংলাদেশের উত্তেজনার দিকে। তারপরও তারা টের পাননি যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মতন অবস্থা হবে। এবং এই রিপোর্টে বলা হচ্ছে যে সকাল থেকে জানা যাচ্ছিল যে মার্চ টু ঢাকা কর্মসূচির ডাক দিয়ে লাখ লাখ মানুষ ঢাকায় বিক্ষোভে নামতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে পরিস্থিতি সামাল দেন সেটাই নজরে রাখছিল এই 3 জন। কারণ যাই ঘটুক, এর প্রভাব ভারতের উপর পড়বে, এটা নিশ্চিত। আর দেশের পররাষ্ট্র এবং নিরাপত্তা নীতির চালিকা শক্তি এই 3 জনের হাতেই। তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল শেখ হাসিনা চরম রাজনৈতিক চাপে থাকলেও শেষ পর্যন্ত এই সংকট তিনি পার পেয়ে যাবেন। ফলে কেউ আজ করতে পারেননি ওই দিন রাতেই শেখ হাসিনাকে নাটকীয়ভাবে রাজনৈতিক আশ্রয় নিতে হবে ভারতে। কেন তিনি বিপদটা উতরে যাবেন বলে মনে হচ্ছিল, তার একাধিক কারণও রয়েছে। এর আগের দিন 4 আগস্ট মোদি এবং হাসিনার মধ্যে হটলাইনে আলোচনা হয় লম্বা সময়। সেই হটলাইনেও যে শেখ হাসিনা পরদিন পালায় যেতে হবে এমন পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়নি। দুই দেশের দুই সদ্য নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান, একদিকে ভারতের জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আর বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামান, কয়েকদিন আগে থেকে নিজেদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগে ছিলেন। সার্বক্ষণিক যোগাযোগ, যদিও বাংলাদেশে ভারতীয় সেনা পাঠানোর কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু অন্যদিকে অন্য যে কোনো সাহায্য করতে ভারত প্রস্তুত ছিল, এমন বার্তা দেওয়া হয়েছিল। তবুও 5ই আগস্টের ঘটনার প্রভাবের জন্য ভারত প্রস্তুত ছিল না। কারণ জীবন বাঁচাতে শেখ হাসিনাকে শেষ পর্যন্ত দেশ ত্যাগ করতে হবে প্রায় ধরেই নেওয়া হয়েছিল, এরকম সম্ভাবনা খুবই কম। 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে আসেন, আর সেই একই সঙ্গে ভারতীয় দূতাবাসের বেশিরভাগ কর্মকর্তা এবং তাদের পরিবার বেসরকারি ফ্লাইটে কলকাতা এবং দিল্লিতে তাদেরকে সরিয়ে নেওয়া হয়। বাংলাদেশের চলমান আন্দোলনের একটা স্পষ্ট যে ভারত বিরোধী মাত্রা আছে এটা জানা থাকলেও ঢাকাতে ভারতের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে সেদিনই ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হবে, এটা ভারতীয় কর্মকর্তাদের কল্পনার বাইরে ছিল। তার মানে 15 বছরে শাসনে শেখ হাসিনার উপরও এমন আস্থার জন্মেছিল যে কোনো পরিস্থিতি শেখ হাসিনা সামাল দেবেন। সকাল থেকে ঘটতে থাকে নাটকীয় ঘটনার জেরে দিল্লিতে সব হিসাব এলোমেলো হয়ে যায়। 5ই আগস্ট দুপুর 12টার পর ঢাকা থেকে দিল্লিতে আসে পরপর 2টা ফোন। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে এই তথ্য নিশ্চিত করেন। প্রথম ফোনটি আসে শেখ হাসিনার দপ্তর থেকে। শেখ হাসিনা নিজেই ফোন করেন। জয়শঙ্কর অবশ্য ভাঙেননি, তিনি কার কাছ থেকে ফোন পেয়েছিলেন। তবে প্রোটোকল বলে এই ধরনের পরিস্থিতি সাধারণত কথা হয়ে থাকে 2 প্রধানমন্ত্রীর মধ্যে। ভারত ততক্ষণে জেনে গেছে সেনা এবং নিরাপত্তা বাহিনীর বৈঠকের পর শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এরপরে দিল্লিতে টেলিফোন করে অনুরোধ করা হয় তাকে তখনকার মতো ভারতে আসার অনুমোদন দেওয়া হোক। সেই অনুরোধের সঙ্গে সঙ্গেই ইতিবাচক সাড়া দেয় দিল্লি। দ্বিতীয় ফোনটি আসে একটু পরে বাংলাদেশের বিমান বাহিনীর কাছ থেকে দিল্লিতে ভারতের এয়ারফোর্স কমান্ডের কাছে শেখ হাসিনাকে বহনকারী সামরিক বিমান যাতে ভারতের নির্দিষ্ট কোনো বিমান ঘাঁটিতে অবতরণ করার অনুমোদন পায়, আনুষ্ঠানিকভাবে সেই ক্লিয়ারেন্স চেক করা হয় সেই দ্বিতীয় ফোনটি। সেই অনুমতিও সঙ্গে সঙ্গে দেওয়া হয়, বাংলাদেশি বিমানেই আসতে হবে। বিবিসি জানায় যে শেখ হাসিনাকে জীবন বাঁচাতে হলে তাকে দ্রুত দেশে বাইরে পাঠাতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী এটা বোঝার পর ভারতকে অনুরোধ করেছিল তারা যেন বিশেষ বিমান পাঠায় ঢাকা থেকে তাকে উঠায় নেয়। কিন্তু
ভারত রাজনৈতিক এবং সামরিক নেতৃত্ব সেই অনুরোধ সরাসরি খারিজ করার কারণ হলো এই যে ভারতীয় কোনো সামরিক যান এসে শেখ হাসিনাকে উঠিয়ে নিয়ে গেছে বা পালাতে সাহায্য করেছে এমন খবর আন্তর্জাতিকভাবে যাতে প্রচার না হয়, তাহলে এবং পরবর্তী সময় ভারত সমালোচনার মুখে পড়তে পারে। ভারত চেয়েছে যে শেখ হাসিনা নিজে থেকে পালিয়ে গেছেন বা নিজে থেকে দেশ ছেড়েছেন, এটা ভারতের কোনো উদ্যোগ না বা আয়োজন না। সেই কারণে বাংলাদেশকে বার্তা দেওয়া হয় যে তারা যেন প্লেনে করে তাদের দেশে পাঠানো হয়। বিমান বাহিনী, বাংলাদেশের বিমান বাহিনী শেখ হাসিনা এবং তার সঙ্গীদের জন্য একটা CJ-130 সামরিক ট্রান্সপোর্ট এয়ারক্রাফট প্রস্তুত করে এবং সেটি দিল্লির উপকণ্ঠে গজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে নামার অনুমতি পায়। এই ছিল ঘটনা। মোট কথা, বাংলাদেশের এইরকম পট পরিবর্তন, নাটকীয় পট পরিবর্তন শেখ হাসিনার 5ই আগস্ট মানে খুব অদ্রুত সময়ের মধ্যে যখন নাকি ধেয়ে আসছিল ঢাকা অভিমুখে, উত্তরার দিক থেকে যাত্রাবাড়ি, মহাখালীর নানান দিক থেকে যখন নাকি লাখো লাখো মানুষের ঢল, তখন রাজনৈতিক পরিস্থিতির এত নাটকীয় পরিবর্তন হয়। সেই মুহূর্তে একমাত্র উপায় ছিল শেখ হাসিনাকে প্লেনে করে দেশ ছাড়া। সেটি হয়েছে। তার আগে শেখ হাসিনার চিন্তা ছিল যে তিনি বঙ্গভবনে যাবেন হেলিকপ্টারে করে, সেখান থেকে তিনি পদত্যাগপত্র দিয়ে তারপরে তেজগাঁ আসবেন, তেজগাঁ থেকে যাবেন, কিন্তু সেই সময়টাও পাওয়া যায়নি। ফলে গণভবন থেকে হেলিকপ্টারে করে প্রথমে আসতে হয় তাকে তেজগাঁ বিমানবন্দরে, বিমান বাহিনীর ঘাঁটিতে, সেখান থেকে তাকে একটি এয়ারক্রাফটে করে নিয়ে যাওয়া হয়। এই হচ্ছে নাটকীয়তা, যেটা বোঝা গেল যে মানে এমন নাটকীয় পরিস্থিতি যে দিল্লি পর্যন্ত যে কোনো পদক্ষেপ নেবে সেই পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।